গাজা শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সহ 20টি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। শনিবার এক বিবৃতিতে ইজিপ্টের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, সোমবার শার্ম আল শেখের ওই সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ যোগ দিচ্ছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গাজায় যুদ্ধবিরতিকে ট্রাম্পের অসাধারণ অর্জন বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হলে ইউক্রেনও তা সম্ভব। ওদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার কিছু অংশের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে হামাস বলে খবর দিয়েছে বিবিসি সহ কিছু গণমাধ্যম। আসছে সোমবার গাজা শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে ইজিপ্টের শার্ম আল শেখ। শনিবার এক বিবৃতিতে ইজিপ্টের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সহ 20টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেবেন এতে। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ব নেতারা ট্রাম্পের শান্তি প্রস্তাবের আলোকে ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার পক্ষে কথা বলবেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। শনিবার ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, আমেরিকার প্রেসিডেন্টকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সাথে উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হলে ইউক্রেনেও তা সম্ভব। এই জন্য কাজ করতে ট্রাম্পকে অনুরোধ করেছেন তিনি। ওদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজার কিছু অংশের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে হামাস। এরই মধ্যে 7,000 যোদ্ধাকে ডেকে পাঠিয়েছে সশস্ত্র সংগঠনটি। স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে বিবিসি সহ বেশ কিছু গণমাধ্যম এমন খবর দিয়েছে। বলা হচ্ছে, ইসরায়েলি সেনাদের ছেড়ে যাওয়া অবরুদ্ধ উপত্যকার কিছু অংশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় ওই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বিধ্বস্ত জনপদটিতে 200,000-এর বেশি বাসিন্দা ফিরেছেন বলে জানিয়েছে জাতিসংঘ এবং তাদের জন্য শত শত ট্রাক সীমান্তে লাইন দিয়ে অপেক্ষা করছে ত্রাণ সরবরাহের জন্য। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপে ফেলে যুদ্ধবিরতি কার্যকর করানোয় ডোনাল্ড ট্রাম্পকে কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের মুখপাত্র ডক্টর বাসেম নাইম। স্কাই নিউজের সাথে এক সাক্ষাৎকারে নাইম বলেন, বেঞ্জামিনকে বিশ্বাস না করলেও ট্রাম্পের উপর আস্থা রাখতে চান তারা। তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন প্রেসিডেন্ট বলেই আশাবাদী গাজার মানুষ। তবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে প্রতারক হিসাবে অভিহিত করেছেন ডক্টর বাসেম। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের 2015 সালে রাশিয়া সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়। এরপর থেকে দেশ দুটির পারস্পরিক যোগাযোগ, বাণিজ্য ও নিরাপত্তা সহায়তা জোরদার হতে থাকে। তারই সূত্র ধরে এবার দেশ দুটি সরাসরি বিমান চলাচলের অনুমোদন দিয়েছে। শুক্রবার রিয়াদ থেকে রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম দ্বিপাক্ষিক যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করে মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি আশা করি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, যা আমাদের এয়ার কোম্পানিগুলোকে বিশ্ববাজারে আরও শক্তিশালী করে তুলবে। একই সাথে সৌদি আরব এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে। এর মধ্য দিয়ে সৌদি রাশিয়ার পর্যটন ও বাণিজ্য বিস্তারের নতুন দ্বার উন্মোচন হলো। সরাসরি ফ্লাইট চলাচল দুই দেশের ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং পর্যটন ও বাণিজ্য বিস্তারে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাত্রীদের। সৌদি আরব এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পর্যটন সম্পর্ককে শক্তিশালী করবে। রাশিয়া ও সৌদি আরবের যাত্রীরাও দুই দেশের ফ্লাইট চালু হওয়ায় খুশি। রুশ নাগরিক আন্নার ও সৌদি এয়ারলাইন্সের যাত্রী মনির আল ইসলামের আশা, এখন থেকে তাদের ভ্রমণ আরও দ্রুত ও স্বস্তিদায়ক হবে এবং দুই দেশের সম্পর্ক বৃদ্ধি পাবে। আমি খুবই আনন্দিত যে অবশেষে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। আমি আশা করি আগের চেয়ে আরো আরামদায়ক ও দ্রুততার সাথে ভ্রমণ করতে পারবো।
flight from Moscow to Riyadh. This will increase the relationship between the two countries. সৌদি এয়ারলাইন্স জানিয়েছে মস্কো শেরেমেতিয়েভো বিমানবন্দর সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করবে। দর্শনার্থী, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের উভয় দিকের ভ্রমণকে সহজ করবে। সৌদি কর্মকর্তারা জানান, ডিসেম্বরে জেদ্দা মস্কো রুটে আরও একটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। সেই যুদ্ধ যতই দিন গড়িয়েছে ততই রক্তক্ষয়ী হয়ে উঠেছে। অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, বাদ পড়েনি নিরীহ শিশুরাও। তারা যে শুধু বোমার আঘাতে চিরতরে নিস্তব্ধ হয়ে গেছে এমনটা নয়, ইউক্রেনের শিশুদের একটা অংশকে অপহরণ করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এনবিসি নিউজ বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে, গত 3 বছরে 200,000-এর বেশি শিশুকে অপহরণ করে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রুশ শিশু বিষয়ক অধিকার কর্মী মারিয়া লোভা জানালেন, 2014 সালে ক্রেমলিন ক্রাইমিয়া আক্রমণের পর থেকে 700,000 শিশু বাস্তুচ্যুত হয়েছে। নিষ্পাপ এই শিশুদের কথা ভেবে গত অগাস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি লেখেন ফার্স্ট লেডি মেলানিয়া, যার উত্তর পেয়েছেন তিনি। সে কথা জানাতেই শুক্রবার হোয়াইট হাউসের গ্র্যান্ড ফায়ারে সাংবাদিকদের ডেকে পাঠান তিনি। মেলানিয়া বলেন, যুদ্ধের সময় ইউক্রেন থেকে অপহৃত শিশুদের দেশে ফেরাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন পুতিন। শুক্রবার হোয়াইট হাউস থেকে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমন খবর দিলেন ফার্স্ট লেডি। তিনি জানান, গত অগাস্টে পুতিনকে এই বিষয়ে একটি চিঠি লিখেছিলেন, যার উত্তরে বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট, যার প্রেক্ষিতে এরই মধ্যে গত 24 ঘন্টায় 8টি শিশু ইউক্রেনে তাদের পরিবারের কাছে ফিরে গেছে। ফার্স্ট লেডি বলেন, বাকিদের ফেরাতেও তার ও পুতিনের প্রতিনিধিদের মাঝে সরাসরি যোগাযোগ চলছে। তার মানে অপহৃত শিশুদের নিরাপদ প্রত্যাবর্তনে কাজ করে চলেছেন উভয়ই। ওদিকে জেলেনস্কি প্রশাসন অভিযোগ করেছে, আবারও ইউক্রেনের অবকাঠামো খাত লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ক্রেমলিন, যাতে গোটা রাজধানী কিয়েভ অন্ধকারে ঢেকে যায়। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। বাড়ি নয় যেন ধ্বংসস্তূপ, তবুও যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টার ব্যবধানে ঘরে ফিরেছে 250,000-এর বেশি মানুষ। শুক্রবার দুপুর থেকেই গাজার উপকূলীয় সড়ক এবং শহরের ভেতরে ধ্বংসযজ্ঞের ভেতর দিয়েই ঘরে ফেরা মানুষের ঢল নামে। শনিবার স্থানীয় সময় বিকেলে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, এরই মধ্যে 500,000-এর বেশি মানুষ দক্ষিণ থেকে গাজা সিটি ও নর্থ গাজায় ফিরেছে। 2 যুগেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ। সবশেষ টানা 2 বছরে দখলদার বাহিনীর আগ্রাসনে প্রিয়জনদের আকস্মিক হত্যাকাণ্ড, চোখের সামনে বাড়িঘর ধ্বংস হতে দেখা এবং বারবার স্থানচ্যুতি তাদের অপ্রত্যাশিত অভ্যাসে পরিণত। অবশেষে বহুল কাঙ্ক্ষিত ঘোষিত যুদ্ধবিরতির ঘোষণা প্যালেস্টিনিয়ানদের মনে বেঁচে থাকার স্বপ্ন জাগিয়ে তোলে। ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গাজার বিভিন্ন এলাকায় পুলিশ ও নিরাপত্তা গার্ড মোতায়েন করেছে হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ মোড়ে এবং বাজারে পুলিশ মোতায়েন করা হচ্ছে, যাতে শোকাহত এবং ক্ষতিগ্রস্ত মানুষ আইনের উপস্থিতি অনুভব করতে পারে এবং কেউ আইন লঙ্ঘন করতে না পারে। মানুষ আমাদের স্বাগত জানাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়ন ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে সতর্কতার আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইন ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট বা ফাতা এর কেন্দ্রীয় নেতা তাওফিক তিরাউই। জিম্মিদের মুক্তির পর ইসরায়েলের উদ্দেশ্য বদলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। যুদ্ধবিরতির প্রথম ধাপটি নীরবে পরিচালিত হবে, কিন্তু জিম্মিদের মুক্তির পর জনসাধারণের চাপ থেকে একবার ইসরায়েল সরকার মুক্তি পেলে তাদের অবস্থান পরিবর্তন হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।
প্যালেস্টাইনের অখণ্ডতা রক্ষায় জাতীয় ঐক্যের ডাক দেন এই ফাতাহ নেতা। প্যালেস্টাইনের গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক বলেন, হামাস প্যালেস্টাইনের জাতীয় সত্তার অংশ, এর অবকাঠামো ধ্বংস করা যাবে না। বর্তমান পরিস্থিতিতে প্যালেস্টিনিয়ানদের জন্য খুবই সতর্ক থাকতে হবে। দেশ ও জনগণের স্বার্থে হুমকি মোকাবিলায় আমাদের অবশ্যই এক সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হতে হবে। গাজা থেকে হামাসকে নির্মূল করা যাবে না, এটা আমাদের জাতীয় কাঠামোর অংশ। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় তানবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। ট্রাকগুলো বেশিরভাগই খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় সরঞ্জাম, জ্বালানি এবং রান্নার গ্যাস বহন করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত অবকাঠামো যেমন পানির লাইন, পয়ঃনিষ্কাশন এবং বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় সামগ্রী ধীরে ধীরে আনা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM হওয়াসং-20 উন্মোচন করেছে নর্থ কোরিয়া। শুক্রবার পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এসব তথ্য জানায়। কুচকাওয়াজে নর্থ কোরিয়ার দীর্ঘপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোনবাহী যানসহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় হওয়াসং-20 ICBM। KCNA-র দাবি, এটি দেশটির সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা। বিশাল এক লঞ্চার ট্রাকে স্থাপন করা হওয়াসং-20 এই প্রথম জনসম্মুখে আনা হয়। এটি নর্থ কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক হামলা সক্ষমতার শীর্ষ সাফল্যের প্রতীক এবং এ বছরের শেষের দিকেই এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের ধারণা, হওয়াসং-20 একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হতে পারে, যা আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কুচকাওয়াজ শেষে দেয়া ভাষণে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব বলে মন্তব্য করে অফিসার ও সেনাদের শুভেচ্ছা জানান কিম জং উন। আমি ওয়ার্কার্স পার্টি এবং সমগ্র জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেই সব জেনারেল, অফিসার ও সেনাদের যারা বিদেশে সামরিক অভিযানে থেকে পার্টি ও মাতৃভূমির আদেশ বিশ্বস্তভাবে বাস্তবায়ন করে চলেছেন। ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা এবং কোরিয়ার জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা হলো আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব। ভাষণে কিম নর্থ কোরিয়াকে সমাজতান্ত্রিক শক্তির বিশ্বস্ত সদস্য এবং পশ্চিমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার দুর্গ বলে উল্লেখ করেন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শনিবার ব্রিটেনের রাজধানী লন্ডনে পদযাত্রায় অংশ নিয়েছে প্যালেস্টাইনপন্থীরা। প্যালেস্টাইন সলিডারিটি কমিটির ডাকে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধ অবসানের চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার অভ্যন্তর থেকে সরে সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছে IDF। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে 67,000-এর বেশি প্যালেস্টিনিয়ানের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে কয়েকশো হাজার সাধারণ প্যালেস্টিনিয়ান। পদযাত্রায় অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের এখন একটাই দাবি, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করা। প্যালেস্টাইন সলিডারিটি কমিটির চেয়ার বেন জামাল বলছেন, এর আগেও ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে, এবারও করবে না সেই বিষয়ে তিনি নিশ্চিন্ত হতে পারছেন না বলে জানান। তার অভিযোগ, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার লক্ষ্য নয়। That this ceasefire will not hold, rooted in the knowledge that Israel's violated every ceasefire agreement it's held. But we also come here knowing that Donald Trump's plan is not a pathway. অধিকার কর্মী ও লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন স্পষ্ট করে বলেন, তিনি মনে করেন ট্রাম্পের 20 দফার প্রস্তাবনার অনেকগুলোই গোলমেলে। Many question marks over the 20 points that Donald Trump and others have put forward, many of which are very disturbing. তিনি মনে করেন শান্তি স্থাপন প্রক্রিয়ায় প্যালেস্টিনিয়ানদের সংশ্লিষ্ট করা না গেলে তা কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না। A long-term peace requires the Palestinian people to be involved in deciding their future, not just the USA and Israel.
এদিকে শুধুমাত্র যুদ্ধবিরতিতে সন্তুষ্ট নন সারা নামে এই বিক্ষোভকারী। তিনি জানান, গত 2 বছর ধরে তারা মুক্ত প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের দাবিতে বিক্ষোভ করছেন, কেবল যুদ্ধবিরতির জন্য নয়। We have to remember we've been marching for the last 2 years for a free Palestine, not for a ceasefire. Although a ceasefire is really good, they've called ceasefire before. It doesn't mean Palestine is going to be free. বিগত কয়েক মাসের মতোই এই দিনের এই আয়োজন ঘিরেও পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার স্বার্থে কোনো কোনো জায়গায় বিক্ষোভকারীদের জড়ো হতে না দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ সদস্যরা। বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জার্মানির রাজধানী বার্লিনেও। সেখানে হাজার হাজার বিক্ষোভকারী স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ করেছে। প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত জার্মান সাদি আবু হাম্মাদ এই যুদ্ধবিরতি চুক্তিকে কোনোভাবেই শান্তি স্থাপনের প্রক্রিয়া মানতে রাজি নন। এটা কোনো শান্তি প্রক্রিয়া নয়। আমরা খুশি যে হত্যাযজ্ঞ থেমেছে, তবে এটা শান্তি নয়। শান্তি তখনই আসবে যখন শেষ ইহুদি সেনাও গাজা ছেড়ে যাবে। আমি দাবি করছি সব অবৈধ বসতি সরিয়ে নেওয়া হোক। আমি গাজার মানুষের স্বাধীনতা চাই। আমি চাই না তারা আবার 20 বছরের জন্য বন্দী হয়ে থাকুক। বিক্ষোভকারীরা বলছেন, শুধু অস্ত্রবিরতি নয়, প্রয়োজন একটি স্বাধীন রাষ্ট্র যেখানে প্যালেস্টিনিয়ানরা নিরাপদে এবং সম্মানের সাথে বসবাস করতে পারবে। তাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এগিয়ে এসে প্যালেস্টাইনের জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। পদত্যাগের 5 দিনের মাথায় ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে আবারও সেবাস্টিয়ান লেকুর্নোকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রোর এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তা মেনে নিয়েছেন বলে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান লেকুর্নো। এদিকে পুনরায় নিয়োগ পাওয়ার পর শনিবার সকালে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন লেকুর্নো। এদিন প্যারিসের উপকণ্ঠে একটি পুলিশ স্টেশন পরিদর্শনকালে তিনি সংকট নিরসনে দেশটির সব রাজনৈতিক দলকে একত্রে কাজ করার আহ্বান জানান। আমার মনে হয় আমাদের এমন একটি সরকার গঠন করা প্রয়োজন যা পার্লামেন্টের বাস্তবতাকে প্রতিফলিত করে। এটি অত্যন্ত জরুরি, কারণ এটি একটি গণতন্ত্র এবং এটি বর্তমান সরকার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে এই সরকারকে এমন হতে হবে যা নির্দিষ্ট দলের স্বার্থের কাছে জিম্মি হয়ে থাকবে না। এছাড়া বাজেট প্রশ্নে ফ্রান্সের সব রাজনৈতিক দলকে নিজ নিজ অবস্থান থেকে সরে এসে ঐকমত্যে পৌঁছানোর আহ্বানও জানান লেকুর্নো। আমার একটাই লক্ষ্য, এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। এখন রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে তাহলে আমরা এই লক্ষ্য পূরণে একসাথে কাজ করব, আর যদি না করে তাহলে করব না। এভাবেই আমরা নিশ্চিত করব যে 31 ডিসেম্বরের মধ্যে সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রের বাজেট তৈরি হবে, আর জরুরি কিছু সমস্যারও সমাধান হবে। লেকুর্নোকে পুনরায় নিয়োগ দেয়াকে হাস্যকর আখ্যা দিয়েছেন কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টির নেতা জর্ডান বার্ডেল্লা। এক্স পোস্টে তিনি দাবি করেছেন, নতুন এই সরকার অন্যান্য যে কোনো সরকারের চেয়ে জনবিচ্ছিন্ন। অন্যদিকে বামপন্থী আনবাউন্ড পার্টির নেতা জন লুক মেলনশো পুরো ঘটনাকে নাটক আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্টের একের পর এক পদক্ষেপের পরও তার উপর ঠিক আস্থা রাখতে পারছে না দেশটির সাধারণ মানুষ। লেকুর্নোকে আবারও নিয়োগ দেওয়ার ফলে রাজনৈতিক পরিমণ্ডলে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করেন প্যারিসের বাসিন্দা এনজো। আমার মনে হয় আবারও একই জিনিস হবে। এখন যে সরকার আছে সেটা স্থিতিশীল নয়। যতদিন না আমরা পদ্ধতি বদলাই বা আবার ভোটে যাই ততদিন সবকিছু আটকে থাকবে, আর যতদিন প্রেসিডেন্ট ম্যাক্রো কথা না শুনবেন ততদিন পরিস্থিতি কঠিনই থাকবে। তবে লেকুর্নোর নেতৃত্বে সংকট কাটিয়ে ওঠার আশায় তাকিয়ে আছে দেশটির জনগণ। রাজনৈতিক ঐকমত্য ছাড়া এই সরকার কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।